দেখো, সামনেই বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের মাধ্যমে যে সিলেক্ট হন তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সিলেক্ট হন এবং রাজ্যের তিনি একজন প্রধান। তো এখন এই মুখ্যমন্ত্রী সম্বন্ধে একটু ডিটেলস না জানলেই নয় এবং জানতেই হবে পরীক্ষার পরিপ্রেক্ষিতে। তো চলো মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা বুঝে নিই। দেখো, সংজ্ঞা যদি বলা যায় তাহলে মুখ্যমন্ত্রী হলেন রাজ্য সরকারের বাস্তব নির্বাহী প্রধান, মানে রিয়েল এক্সিকিউটিভ হেড। তাহলে মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার কে হন? রিয়েল এক্সিকিউটিভ হেড। সংবিধান অনুযায়ী রাজ্যের সমস্ত নির্বাহী ক্ষমতা গভর্নরের নামে প্রয়োগ করা হলেও বাস্তবে সেই ক্ষমতা প্রয়োগ করেন মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। রাজ্যের সমস্ত ক্ষমতা যদিও গভর্নরের নামে প্রয়োগ করা হয়, মানে দেখবে সরকারি সমস্ত নির্দেশিকায় থাকে গভর্নর প্লিজ টু ডিক্লেয়ার দ্যাট, মানে গভর্নর নিজের সেখানে সিগনেচার করছেন, কিন্তু বাস্তবে কি হয় সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা কিন্তু ক্ষমতা প্রয়োগ করে সেটাকে বাস্তবায়ন করে থাকেন। এখন গভর্নর হলেন নামমাত্র প্রধান, তাহলে গভর্নরকে নমিনাল হেড। প্রতিটা লাইন থেকে কোশ্চেন আসে পরীক্ষায় এবং আগামী দিনে তো অবশ্যই আসবে। আর মুখ্যমন্ত্রী হলেন প্রকৃত শাসক। প্রকৃত শাসক মানে ডি ফ্যাক্টো হেড। দুটো গুলিয়ে ফেলবে না, নমিনাল হেড হচ্ছে গভর্নর আর রিয়েল মানে প্রকৃত শাসক হচ্ছে ডি ফ্যাক্টো হেড। পরীক্ষায় আসে, আবারও বলছি। মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসন, নীতি নির্ধারণ এবং আইন প্রণয়নের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেন। তাহলে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তার কাজ কি কি থাকছে? প্রশাসন চালানো, নীতি নির্ধারণ করা এবং আইন প্রণয়ন করা। এই তিনটে কাজের উপর ভিত্তি করে একজন মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থাকেন। তো চলো, সাংবিধানিক ভিত্তি কি আছে? কনস্টিটিউশন প্রভিশন। দেখো, আর্টিকেল 163, আর্টিকেল 160-তে কি বলা আছে? গভর্নরকে সাহায্য এবং পরামর্শ দেওয়ার জন্য একটি কাউন্সিল অফ মিনিস্টার থাকবে, যার প্রধান মুখ্যমন্ত্রী। তাহলে গভর্নর যেহেতু সমস্ত কিছু পরিচালনা করছে, তাই তাকে সাহায্য করার জন্য এবং তাকে পরামর্শ দেওয়ার জন্য একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকবে, অনেকগুলো মিনিস্টার সেখানে থাকবে। এবং তার মাথায় কে থাকবেন? না মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী। কিছু ক্ষেত্রে গভর্নর নিজের বিবেচনায় ডিসক্রিশন কাজ করতে পারেন, তবে অধিকাংশ ক্ষেত্রে মুখ্যমন্ত্রী পরামর্শ বাধ্যতামূলক। কিছু ক্ষেত্রে গভর্নরের অবশ্যই নিজস্ব একটা পাওয়ার আছেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়, তিনি মুখ্যমন্ত্রীর পরামর্শ শুনতে বাধ্য। আর্টিকেল 164-এ কী বলা আছে? মুখ্যমন্ত্রীকে গভর্নর নিয়োগ করেন। তাহলে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে? গভর্নর। কত নম্বর আর্টিকেলে? 164। অন্যান্য মন্ত্রীদেরও নিয়োগ করা হয় মুখ্যমন্ত্রীর পরামর্শে। অন্যান্য যা মন্ত্রী রাজ্যে হন তাদেরকে নিয়োগ করেন কিন্তু গভর্নর, বাট সেটা মুখ্যমন্ত্রীর পরামর্শে। মন্ত্রিসভা সমষ্টিগতভাবে কালেকটিভ রেসপন্সিবিলিটি বিধানসভার প্রতি দায়বদ্ধ। এই কালেকটিভ রেসপন্সিবল এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যেটা বলা হচ্ছে যে যেহেতু রাজ্যের বিধানসভা নির্বাচন, তাই সমস্ত যারা নির্বাচিত মন্ত্রী তারা কিন্তু বিধানসভার প্রতি দায়বদ্ধ থাকেন। এবং কালেকটিভ রেসপন্সিবিলিটি এইটা বলা আছে আর্টিকেল 164(2). আর্টিকেল 164(2)তে কী বলা আছে? কালেকটিভ রেসপন্সিবিলিটির কথা। আমি আবারও বলছি, প্রতিটা লাইন থেকে আগামী দিনে কোশ্চেন আসবে। অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ মিনিস্টার। গভর্নর আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন। তাহলে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে? রাজ্যের গভর্নর। সাধারণ পরিস্থিতি, কিছু সাধারণ পরিস্থিতি আর ঝুলন্ত বিধানসভা, এই দুটো জিনিস কিন্তু বোঝার আছে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দল বা জোটের নেতা হন মুখ্যমন্ত্রী হন। একটা দল, রাজনৈতিক দল, ধরো পশ্চিমবঙ্গের কথাই যদি বলি আমি, 294টা আসন আছে। সেই 294 আসনের অর্ধেকের একটা বেশি যে দল পাবে সেই দল কিন্তু সরকার গঠন করবে, এবং সেই সরকার গঠন করা দলের একজন যে নেতা হিসেবে নির্বাচিত হবেন তিনিই কিন্তু হবেন মুখ্যমন্ত্রী। তাহলে সংখ্যাগরিষ্ঠ ব্যাপারটা বুঝে গেলে যে যত আসন থাকবে তার হাফের একটা বেশি। এবং ঝুলন্ত বিধানসভা বা হাং অ্যাসেম্বলি, এইটা কি? যখন কোনো দল পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পায় না, মানে অর্ধেকের একটা বেশি যে দল পাচ্ছে না, কোনো দলই পাচ্ছে না, ধরো এরকম সিচুয়েশন তৈরি হলে তখন সেটাকে বলে হাং অ্যাসেম্বলি। সেই সময় গভর্নর নিজের বিবেচনায় কিছু কাজ করে থাকেন। কি
কি করেন, বৃহত্তম দলকে ডাকতে পারেন। মানে ধরো কোনো একটা দল সবচেয়ে বেশি আসন পেয়েছে, কিন্তু সে সংখ্যাগরিষ্ঠ দল নয়, তো সেই বৃহত্তম দলকে গভর্নর ডাকতে পারেন সরকার গঠনের জন্য। বা জোটকে ডাকতে পারেন, মানে ধরো 3-4টে দল মিলে ঠিক করলো যে আমরা তো 3জন যদি এক জায়গায় হই তাহলেই আমরা অর্ধেকের একটা বেশি আসন পাবো। সেক্ষেত্রে সেইরকম জোটকে কিন্তু গভর্নর আহ্বান করতে পারেন। বা কাউকে প্রমাণ করতে বলতে পারেন ফ্লোর টেস্টের মাধ্যমে। মানে ধরো আমি মুখে বললাম যে আমার সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও যদি ব্যাপারটা ভোটাভুটির জায়গায় যায় তাহলে কিন্তু আমরা সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে পারবো। তখন রাজ্যপাল সেই দলকে ফ্লোর টেস্টে ডাকেন, মানে তুমি এসে পরীক্ষা দিয়ে দেখাও যে তোমার সেই ক্ষমতা আছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার। এটাকেই বলে ফ্লোর টেস্ট। শপথ বা ওথ যেটা বলছি, মুখ্যমন্ত্রী গভর্নরের সামনে শপথ গ্রহণ করেন। তাহলে শপথ বাক্য কে পাঠ করান? গভর্নর। শপথের বিষয়গুলো একটু দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে সংবিধান রক্ষা ও সমর্থন করা। সংবিধান রক্ষা করা একজন মুখ্যমন্ত্রীর প্রধান দায়িত্ব। 2 নম্বর দেশের সার্বভৌমত্ব বজায় রাখা। 3 নম্বর নিজের দায়িত্ব সততার সাথে পালন করা। নিজের দায়িত্ব কিসের সাথে পালন করবে? সততার সাথে পালন করবে। 4 নম্বর গোপনীয়তা বজায় রাখা। যে কোনো বিষয়ে মুখ্যমন্ত্রী ফোরকাস্ট নাও করতে পারেন, কিছু জিনিস আছে যেগুলো গোপনীয়তার সাথে তিনি রক্ষা করবেন। মেয়াদ, যদি টেনিওরটা বলি যে কতদিনের জন্য একজন মুখ্যমন্ত্রী নির্বাচিত হন, সংবিধানে নির্দিষ্ট কোনো মেয়াদ কিন্তু নেই। সংবিধানে নির্দিষ্ট কোনো মেয়াদ নেই। বলা আছে গভর্নরের প্লেজারের পর্যন্ত পদে থাকবেন। গভর্নর যতদিন চাইবেন সেই পর্যন্ত কিন্তু একজন মুখ্যমন্ত্রী তার পদে আসীন থাকবেন। এখন বাস্তব পরিস্থিতিটা কি হয় দেখো, যতদিন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকে, ততদিন মুখ্যমন্ত্রী থাকেন। সংখ্যাগরিষ্ঠতা যতদিন থাকছে ততদিন মুখ্যমন্ত্রী থাকবে। সংখ্যাগরিষ্ঠতা যেদিন হারাবে সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হবেন। সাধারণত মেয়াদ কত বছর? 5 বছর। বিধানসভার মেয়াদের সাথে যুক্ত। একটা বিধানসভার সিলেক্টিভ ইয়ারটা হচ্ছে 5 বছর। তো সেই 5 বছরের সময় কিন্তু একজন মুখ্যমন্ত্রী তার পদে আসীন থাকেন। কিন্তু এখানে একটা কিন্তু আছে। যে কোনো সময় আস্থা ভোট, যেটা কনফিডেন্স ভোট, হারালে পদত্যাগ করতে হয়। এখন একজন মুখ্যমন্ত্রী 5 বছরের জন্য সিলেক্ট হলেন, তিনি তার শাসনভার চালাচ্ছেন, হঠাৎ করে তার এগেনস্টে কোনো রকম অনাস্থা আনা হলো। তো সেক্ষেত্রে কিন্তু সেই অনাস্থা আনলে যদি তিনি তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে তাকে পদত্যাগ করতে হবে। বোঝা গেল? সংখ্যাগরিষ্ঠতা হারালেই তার এগেনস্টে আস্থা ভোটের মাধ্যমে যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে তিনি ব্যর্থ হন, তাহলে তাকে পদত্যাগ করতে হবে। মোদ্দা কথা, যতদিন সংখ্যাগরিষ্ঠতা ততদিন ক্ষমতা। যেদিন সংখ্যাগরিষ্ঠতা হারাবে সেদিন তার পদ হারাতে হবে। এখন যোগ্যতা, একজন মুখ্যমন্ত্রী হতে গেলে কি কি যোগ্যতা লাগে? মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দেখো, 1 নম্বর ভারতের নাগরিক হতে হবে। 2 নম্বর বিধানসভায় বা বিধান পরিষদের সদস্য হতে হবে। বিধানসভার ক্ষেত্রেও হতে পারে, বিধান পরিষদের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো এক জায়গায় সদস্য হলেই হবে। পশ্চিমবঙ্গে বিধান পরিষদের ব্যাপারটা নেই। 3 নম্বর কি আছে? ন্যূনতম বয়স, এজ ক্রাইটেরিয়া। বিধানসভার ক্ষেত্রে 25 বছর আর বিধান পরিষদের ক্ষেত্রে 30 বছর। এটা মিনিমাম এজ হতে হবে, ন্যূনতম বয়স মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে। কত বছর? 25 বছর। গুরুত্বপূর্ণ আরও কিছু নিয়ম আছে দেখো, যদি মুখ্যমন্ত্রী নির্বাচিত সময় সদস্য না হন, এইটা একটু বোঝার আছে, বুঝে নাও। যদি মুখ্যমন্ত্রী যখন নির্বাচন হচ্ছে, এই যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে তো মুখ্যমন্ত্রী নির্বাচিত হবেন। তো সেই সময় যদি তিনি সদস্য না হয়ে থাকেন, মানে ভোট হচ্ছে তিনি সদস্য হলেন না, মানে তিনি ভোটে কন্টেস্ট করলেন না বা দাঁড়ালেন না, তাহলে তাকে কি করতে হবে? 6 মাসের মধ্যে তাকে যে কোনো একটি সদনের সদস্য হতে হবে। সে বিধানসভা হতে পারে বা বিধান পরিষদ হতে পারে, মানে তাকে উইদিন 6 মান্থস তাকে ভোটে লড়ে জিতে আসতে হবে, না হলে পদত্যাগ করতে হবে। তাহলে 6 মাস সময় দেওয়া হবে যে তুমি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে জিতে এসো এবং তুমি বিধানসভার সদস্য হও, তবেই তুমি মুখ্যমন্ত্রী নির্বাচিত হতে পারবে। উইদাউট কন্টেস্ট না করে তিনি কখনো মুখ্যমন্ত্রী হতে পারবেন না। কার্যাবলী ও ক্ষমতা, কি কি কাজ থাকে? পাওয়ার অ্যান্ড ফাংশন। 1 নম্বর কি হচ্ছে? মন্ত্রিসভার প্রধান।
বললাম মুখ্যমন্ত্রী হচ্ছে হেড অফ কাউন্সিল অফ মিনিস্টার। যত মিনিস্টার আছে, মন্ত্রী তৈরি হয় রাজ্যের, তার হেড হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী। তো মন্ত্রীদের নাম গভর্নরকে প্রস্তাব করা, কে মন্ত্রী হবেন কোন দপ্তরের, তার যে প্রপোজালটা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী ঠিক করে গভর্নরকে পাঠান। মন্ত্রীদের দপ্তর বন্টন করেন, কে কোন দপ্তরে যাবেন সেটাও ঠিক করেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীদের পদত্যাগ নিতে পারেন, কোনো মন্ত্রী যদি পদত্যাগ করতে চান সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তার পদত্যাগপত্র নিতে পারেন। মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করেন, যখন একটা কাউন্সিল অফ মিনিস্টারদের মিটিং চলে সেই মিটিংয়ের পরিচালনার ভার কিন্তু মুখ্যমন্ত্রীর ওপরেই ন্যস্ত। মুখ্যমন্ত্রী ছাড়া মন্ত্রিসভা কার্যত অচল। একজন মানে মন্ত্রীরা সমস্ত সবাই মিলে একটা মিটিংয়ে বসেছে, সেখানে মুখ্যমন্ত্রী নেই, তাহলে কিন্তু সেই মন্ত্রিসভা কোনো ফাংশন নেই, কাজ চলবে না। 2 নম্বর কী হচ্ছে, গভর্নরের সঙ্গে সম্পর্ক, এটা খুব ভাইটাল পয়েন্ট। দেখো দুটোই হচ্ছে কনস্টিটিউশন পোস্ট, তো সেক্ষেত্রে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক ভালো থাকাটা বাঞ্ছনীয়। তো রাজ্যের প্রশাসনিক ও আইনগত সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গভর্নরকে জানান। রাজ্যের সমস্ত প্রশাসনিক এবং আইনগত সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গভর্নরকে জানান। মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে রাজ্যের সমস্ত ব্যাপার কিন্তু গভর্নরকে জানানো। গভর্নর চাইলে যে কোনো বিষয় মন্ত্রিসভার সামনে আনতে পারেন। একজন গভর্নর যদি চান যে এমন কোনো বিষয় যেটা মন্ত্রিসভার সামনে আনাটা দরকার, সেক্ষেত্রে গভর্নর চাইলে কিন্তু সেটা আনতে পারেন। আর্টিকেল 167 অনুযায়ী মুখ্যমন্ত্রীর দায়িত্ব। আর্টিকেল 167-এ কী কী দায়িত্বের কথা বলা আছে? 1 নম্বর তথ্য দেওয়া, কাকে তথ্য দেবেন? গভর্নরকে। 2 নম্বর সিদ্ধান্ত জানানো, কাকে সমস্ত সিদ্ধান্ত জানাবেন? গভর্নরকে। 3 নম্বর প্রয়োজনীয় বিষয় মন্ত্রিসভায় তোলা, কোনো কিছু এমন ইভেন্ট বা এমন একটা সিচুয়েশন তৈরি হলো যেটা মন্ত্রিসভায় জানানো দরকার বা তোলা দরকার, সেক্ষেত্রে তিনি গভর্নরের উপস্থিতিতে ব্যাপারটা সমাধান করার চেষ্টা করেন। নম্বর বিধানসভার নেতায় লিডার অফ দ্য হাউস। বিধানসভার যে হল যেখানে সমস্ত এমএলএরা উপস্থিত থাকেন বা মন্ত্রীরাও উপস্থিত থাকেন, সেক্ষেত্রে সেই বিধানসভার বিরোধী হোক আর শাসক হোক সবার কিন্তু নেতা হচ্ছে, লিডার অফ দ্য হাউস হচ্ছেন মুখ্যমন্ত্রী। তো বিধানসভার শাসক দলের নেতা, তিনি হচ্ছেন বিধানসভার শাসক দলের নেতা। আইন প্রণয়নের নেতৃত্ব দেন, যত রকম আইন কানুন সব কিছু অ্যাপ্লিকেবল হয় তার নেতৃত্ব দেন। গুরুত্বপূর্ণ বিল তিনি উপস্থাপন করেন এবং পাশ করানোর ব্যবস্থা করেন। যা কিছু বিল বিধানসভায় কিন্তু উত্থাপিত হয় এবং সেক্ষেত্রে ভূমিকা নেন কে? মুখ্যমন্ত্রী। বিরোধী দলের প্রশ্নের জবাব দেন। এখন কোশ্চেন সেশন যে চলে বিধানসভায়, সেই সমস্ত কোশ্চেনের বিরোধী যারা সরকার পক্ষে নেই এমন বিরোধী দলের যারা বিধায়করা কোশ্চেন করে থাকেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু মুখ্যমন্ত্রী দেন। প্রশাসনিক ক্ষমতা ঠিক কেমন? রাজ্যের প্রশাসনের ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে কার ওপরে? মুখ্যমন্ত্রীর ওপরে। রাজ্যের প্রশাসনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে মুখ্যমন্ত্রীর ওপরে। আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি পরিচালনা করেন, এই যে ডব্লিউবিসিএস আইএস অফিসার, এই যে আমলাতন্ত্র, এদেরকে কিন্তু পরিচালনা করেন মুখ্যমন্ত্রী। 3 নম্বর নীতি নির্ধারণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কোনো নীতি বা আইন এবং সেইটাকে অ্যাপ্লিকেবল করা পুরোটাই কিন্তু ভূমিকা কার ওপরে থাকে? মুখ্যমন্ত্রীর ওপরে। বাস্তবে সব প্রশাসনিক সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর অনুমোদনে হয়। আমরা যাই বলি না কেন গভর্নরের হিউজ পাওয়ার সব কিছু, কিন্তু বাস্তবে কি হয়? প্রশাসনিক যে সিদ্ধান্তগুলো, যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো কিন্তু পুরোটাই মুখ্যমন্ত্রীর অনুমোদনে হয়ে থাকে। নম্বর কি বলছে দেখো, আর্থিক ক্ষমতা, ফিনান্সিয়াল রোল। বাজেট প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা। বাজেট ঠিক করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থনৈতিক নীতি নির্ধারণ করেন তিনি। উন্নয়নমূলক প্রকল্পের সিদ্ধান্ত নেন। উন্নয়নমূলক যা কিছু প্রকল্প তার সিদ্ধান্ত কার ওপরে? মুখ্যমন্ত্রীর ওপরে। এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই জায়গাটা একটু বোঝার আছে। মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয় যদি এক বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা হারান। ওই যে বললাম যে মোট বিধানসভার আসন সংখ্যা তার অর্ধেকের একটা বেশি, এইটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা। এখন তিনি যদি যে কোনো সময় যদি সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেন, মানে কোনো একটা বিধায়ক হয়তো অন্য দলে চলে গেল, তো সেক্ষেত্রে তো সংখ্যাগরিষ্ঠতা হারানোর চান্স থাকে। তো হারালেই কিন্তু মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, যে মুহূর্তে হারাবে সেই মুহূর্তেই পদত্যাগ করতে হবে।
2 নিজেও ইচ্ছায় পদত্যাগ করতে পারেন। একজন মুখ্যমন্ত্রী চাইলে কিন্তু তিনি নিজের ইচ্ছায় পদত্যাগ করতে পারেন। আর 3 আস্থা ভোটে পরাজিত হলে, ওই যে বললাম নো কনফিডেন্স, এই কনফিডেন্স প্রমাণ করতে হবে বা ফ্লোর টেস্টের মাধ্যমে যাই খুশি হোক। তো সেক্ষেত্রে তুমি যদি আস্থা ভোট যেটা তৈরি হলো, যে তোমাকে ওই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ভোট, সেক্ষেত্রে যদি পরাজিত হন তাহলে কিন্তু তাকে পদত্যাগ করতে হবে। গুরুত্বপূর্ণ কি, মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে পুরো মন্ত্রিসভা ভেঙে যায়, যেটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। একজন মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করেন সেক্ষেত্রে তার পুরো মন্ত্রিসভা কিন্তু ভেঙে যায়। এরম ব্যাপারটা নেই যে একজন মুখ্যমন্ত্রী পদত্যাগ করলো পরবর্তী আরেকজনকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হবে, এরম কিন্তু প্রভিশন নেই। সুতরাং মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করে মন্ত্রিসভা পুরোপুরি ভেঙে যায়। এই জিনিসটাই হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি। তো দ্যাটস ইট। সামনেই বিধানসভা নির্বাচন এবং মুখ্যমন্ত্রী সম্বন্ধে জানাটা খুব দরকার ছিল। তো ক্লাস কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাবে। আর বলবো, দেখো এখন ইলেকশনের মরশুম চলছে বলে, পরীক্ষা নেই বলে তোমরা হাত গুটিয়ে বসে থেকো না, তোমরা কিন্তু তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ রাখো। দ্যাটস ইট। খুব ভালো থেকো। টাটা।